ও মা, দেখো তো তোমাকে কোন মাছের পিসটা দেব? বলল মাসখানেক নতুন বিয়ে হওয়া বউ ঐন্দ্রিলা তার শাশুড়ি মা সীমা দেবীকে। রবিবার দুপুরের মেনুতে আজ বাসমতি রাইসের সঙ্গে ইলিশ ভাপা, মটন কষা আর আমের চাটনি বানিয়েছে ঐন্দ্রিলা। কারণ আজ তার স্বামী অর্চিষ্মানের জন্মদিন। বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন। ঐন্দ্রিলার কথা শেষ হতে না হতেই কটমট করে তাকালেন তার শ্বশুর মশাই অংশুমান বাবু। শাশুড়ি মা সীমা দেবী একটু বিব্রত বোধ করলেন যেন, মুখে বললেন, যা খুশি দাও। ঐন্দ্রিলা বলল, না মা, তোমার কোনটা পছন্দ বলো না। আমি তো জানি না। লজ্জিতভাবে সীমা দেবী বললেন, আমার আবার পছন্দের কি মা, একটা হলেই হলো। ঐন্দ্রিলা তবুও জোরের সঙ্গে বলে, না মা, আজকে তোমার ছেলের জন্মদিন বলে কথা, ছেলেকে শুধু খাওয়ালে তো হবে না মা, কষ্ট তো আসলে মায়েরাই করেন তার সন্তানের জন্য। ঐন্দ্রিলার কথার মাঝখানে শ্বশুরমশাই রুক্ষ স্বরে বলে ওঠেন, হ্যাঁ ঠিকই তো, বাবারও তো কিছুই করেন না ছেলে মেয়েদের জন্য, সংসারে সবই তো এমনি এমনি হয়ে যায় তাই না? মগের মুলুক পেয়ে গেছে, যত সব আজে বাজে কথা আর আদিক্ষেতা। ঐন্দ্রিলা বুঝতে পারে না অংশুমান বাবুর এই রূঢ়তার কারণ কি। হঠাৎ করে খাবার টেবিলে পরিবেশটা অন্যরকম হয়ে যায়। মা ছেলে চুপচাপ খেতে থাকে মুখ বন্ধ করে। ঐন্দ্রিলা তো অবাক, সে তো এই বাড়িতে নতুন। শ্বশুরমশাই হেন ব্যবহারের কারণ খুঁজে পায় না সে। এমনিতে সে বিয়ের পর থেকেই দেখছে এই বাড়িতে মা ছেলের সঙ্গে অংশুমান বাবুর যেন একটা অজানা দূরত্ব আছে। তিনি বাড়িতে থাকলে কেউ জোরে কথা বলে না, জোরে হাসে না পর্যন্ত। এমনকি তিনি টিভি দেখলে আর কেউ সেখানে গিয়ে টিভিও দেখেন না তখন। ঐন্দ্রিলাকে বাদ দিয়ে এই বাড়িতে সদস্য সংখ্যা 3 জন, অর্চিষ্মান আর তার বাবা মা। অর্চিষ্মানের এক দিদিও আছে, তবে তার বিয়ে হয়ে গেছে অনেক আগে। বিয়ের পর থেকে ঐন্দ্রিলা দেখছে শ্বশুরমশাই আগে ভাগে খেয়ে উঠে যান, তারপর বাকিরা সবাই খেতে বসে। আজকে অর্চিষ্মানের জন্মদিন হওয়ায় তাকে আগে খেতে দেওয়া হয়েছে। আর ঐন্দ্রিলার পীড়াপিড়িতেই বাধ্য হয়ে তার শাশুড়ি মা আজ একই সঙ্গে খেতে বসেছেন। না হলে আগে কোনোদিন সে দেখেনি শ্বশুরমশাই শাশুড়ি মাকে একসঙ্গে খেতে ডাইনিং টেবিলে। চেয়ার খালি পড়ে থাকলেও মা ছেলে কেউ খেতে বসতে রাজি হয় না। এ নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে এই 1 মাসে। খাওয়াটা কোনো মতে শেষ করেই উঠে পড়েন অংশুমান বাবু। পরিবেশ থমথমে। কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রথম কথাটা বললেন সীমা দেবী, আসলে এ বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই রে, তুই আর কি করবি বল মা। তখন ছেলে অর্চিষ্মান বলে ওঠে, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এই সব, মা দিদি ঠাকুমা কারুরই কোনো কদর নেই এই বাড়িতে। ঐন্দ্রিলা বলে তার স্বামীকে, তুমি প্রতিবাদ করোনি কেন, তুমিও তো এ বাড়িরই ছেলে। সীমা দেবী বলেন, আসলে আমার ছেলেটা খুব নরম সরম, ওর বাবার রুদ্রমূর্তি দেখলে ছেলেবেলা থেকেই ছেলে মেয়ে দুটো ভয়ে কাঁপতো, ওরা আর প্রতিবাদ করবে কি? ঐন্দ্রিলা মাথা নেড়ে বলে, প্রতিবাদ না করার জন্যই আজ উনি এমনটা করতে সাহস পান তোমার সঙ্গে। সীমা দেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আর মা, তোমার তো জীবন শেষের দিকে, প্রতিবাদ করে কি আর হবে বলো? আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি আমার শ্বশুরমশাইও এমনটাই ছিলেন। এই বাড়ির ছেলেরা এরকমই নাকি হয়। ঐন্দ্রিলা শাশুড়ি মাকে প্রশ্ন করে, তাহলে তোমার ছেলে কি করে অন্যরকম হলো মা? একটুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন সীমা দেবী, তারপর বললেন, ও আসলে ওর বাবার মতো হয়নি, ওর মামার বাড়ির মতোই হয়েছে, তাই হয়তো। কথাটা বলতে বলতে সীমা দেবী মাঝ পথেই থেমে যান। তারপর কথা এগোয় না। খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে যে যার মতো। মাস 6 পরের কথা। ঐন্দ্রিলা চাকরির পরীক্ষা দিয়েছেন বিয়ের আগেই। পড়াশোনাতে সে বরাবরই বেশ ভালো, চাকরি করার ইচ্ছাটা তাই তার ছিল। চাকরির পরীক্ষায় পাশ করার ইন্টারভিউয়ের চিঠিটা বাড়িতে আসে, আর অশান্তি শুরু হয় ঠিক তখন থেকে। বাড়ির বউ চাকরি করতে যাওয়া নিয়ে প্রবল আপত্তি তোলেন অংশুমান বাবু।
তার বক্তব্য, আমাদের বংশের মেয়ে বউরা কখনো বের হয় না, চাকরি করতে যাওয়ার কি দরকার ওই সামান্য কটা টাকা মাইনের চাকরি করার। কিন্তু ঐন্দ্রিলা এবারে আর চুপ থাকে না, সে রুখে দাঁড়ায়, বলে চাকরিটা সামান্য হলেও আমি করব। ঐন্দ্রিলাকে সমর্থন করে তার স্বামী অর্চিষ্মান। সে বলে, সরকারি চাকরি বলে কথা, পেলে কি ছাড়া উচিত এই বাজারে? অর্চিষ্মানের পিতাও কম যান না। তিনি বলেন, বউ মানুষ কোথায় সংসার সামলাবে, ছেলেপুলে মানুষ করবে তা নয়, ঢ্যাং ঢ্যাং করে সেজে গুজে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বে রোজ দিন চাকরি করতে। এসব চলবে না এ বাড়িতে, আমার পরিবারে। এবারে শাশুড়ি মা আমার পক্ষ নিয়ে বললেন, এতদিন ধরে তো শুনে এসেছি সংসার নাকি মেয়েদের, অর্থাৎ আমাদের। আমি যদি সংসার সামনে রাখতে পারি তবে ওর চাকরি করতে যেতে অসুবিধা কোথায়? এত বছরে বোধহয় এই প্রথম স্বামীর কথার উপরে কথা বললেন সীমাদেবী। তাতে অংশুমান বাবু গজগজ করে বললেন, আজকাল সব ডানা গজিয়েছে, উঠতে শিখেছে, এ বাড়িতেও কালের হাওয়া ঢুকে গেছে। বাড়ির সদস্যরা কেউ আর কোনো কথা বাড়ালো না। ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে গেল ঐন্দ্রিলা। নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগদান করলো সে। ভালোই চলছিল তাদের সংসার। শাশুড়ি সংসারের আঁচটুকু তিনি লাগতে দেন না বৌমার গায়ে। কাজেই ঐন্দ্রিলাও খুব ভালোবাসে তার শাশুড়ি মাকে। শ্বশুরকে লুকিয়ে ঐন্দ্রিলা সীমা দেবীকে নিয়ে সিনেমা দেখতে যায় ছুটির দিনে, শপিং করে, রেস্টুরেন্টে খায়, কখনো কখনো অর্চিষ্মানও যোগ দেয় তাদের সঙ্গে কাজের অবসরে। শাশুড়ি সীমা দেবীর জীবনে ঐন্দ্রিলা যেন এক মুঠো খোলা বাতাস এনে দিয়েছে। শাশুড়ি মায়ের জন্মদিনে ঐন্দ্রিলা তাকে উপহার দিয়েছে একটা অ্যান্ড্রয়েড ফোন সেট। সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সীমা দেবীর। কাজের অবসরে সীমা দেবী পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে চ্যাট করেন। দুই অসম বয়সী নারীর এই বন্ধুত্বকে খুব উপভোগ করে অর্চিষ্মান। তার মায়ের এই ভালো থাকাটুকু তাকে পুলকিত করে। মাকে বড্ড ভালোবাসে অর্চিষ্মান, ঐন্দ্রিলাকেও তাই আরও ভালোবাসা আর কৃতজ্ঞতার বন্ধনে বেঁধে নেয় সে। ইতিমধ্যে একদিন অফিস থেকে বাড়ি ফিরে অর্চিষ্মান জানায় তার বদলির অর্ডার এসেছে। 15 দিনের মধ্যেই চেন্নাইয়ের অফিসে জয়েন করতে হবে তাকে। বাড়িতে যেন হাহাকার পড়ে যায়, দুঃখের ছায়া নেমে আসে। ঘরের ছেলে ঘর ছেড়ে দূরে চলে যাবে, বাবা কিছুতেই মানতে পারেন না এসব। অর্চিষ্মান জানায় এই চাকরিতে এটা খুবই সাধারণ ঘটনা। চেন্নাই তো দেশের মধ্যেই, ইচ্ছে হলেই চলে আসতে পারবে। আর ঐন্দ্রিলা তো রইলই বাড়িতে, তোমাদের কাছে সুবিধা অসুবিধাতে ও দেখবে তোমাদের। অংশুমান ছেলের এই কথাগুলো মোটেই ভালোভাবে নেন না। তিনি বলেন, ও মেয়ে মানুষ, কি করবে? একটা চাকরি করে কি আমাদের মাথা কিনে নিয়েছে? মাস 2 পরের কথা। বিকেল 5টা নাগাদ অফিস থেকে বের হতে যাবে ঐন্দ্রিলা। এমন সময় ফোন করেন শাশুড়ি মা। তিনি জানান তো শ্বশুর মশাই খুবই অসুস্থ, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন 1টা নাগাদ। 4টে থেকে ডাকাডাকি করছি, উঠছে না দেখে মাথায় হাত দিয়ে দেখি নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমার কিন্তু খুব ভয় করছে, কি করি বলো তো? ঐন্দ্রিলা বলে, দাঁড়াও দেখছি কি করা যায়, আমাকে একটুখানি সময় দাও। মুহূর্তের মধ্যে ঐন্দ্রিলা ঠিক করে নেয় তাকে কি কি কাজ করতে হবে। প্রথমে সে তার ছোট কাকুকে ফোন করে নার্সিংহোমে শ্বশুর মশাইয়ের ভর্তির সমস্ত ব্যবস্থা করে ফেলে। তারপর অ্যাম্বুলেন্সে ফোন করে অ্যাম্বুলেন্স টাইম মতোই পৌঁছে যায় বাড়িতে। শাশুড়ি মাকে সেটা জানিয়ে দিয়েছিল সে। বিশিষ্ট চিকিৎসক অমিতাভ সেনগুপ্ত সেই সময় নার্সিংহোমে ছিলেন। তিনি ঐন্দ্রিলার কাকার ঘনিষ্ঠ বন্ধু, কাজেই কোনো অসুবিধা হয় না। অংশুমান বাবু ট্রিটমেন্টে। শ্বশুরমশাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে নার্সিংহোম পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় ঐন্দ্রিলা। ডাক্তার সেনগুপ্ত পরীক্ষা নিরীক্ষা করে জানান ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল অংশুমান বাবুর। হার্টের কন্ডিশন ভালো নয়, ব্লাড প্রেশারটাও হাই। অনেকগুলো টেস্ট করতে হবে ওনাকে, তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত ঔষধ, ইঞ্জেকশন ইত্যাদি দেওয়া হচ্ছে। রিপোর্টগুলো সব না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই। সব শুনে সীমাদেবী তো কান্নাকাটি করতে থাকেন। ঐন্দ্রিলা শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা তুমি ভেঙে পড়ো না, বাবার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব। এদিকে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর অর্চিষ্মানকে ফোন করে সে জানায় বাবার অসুস্থতার কথা।
খবর পেয়ে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয় অর্চিষ্মান। পরদিন সকালের মধ্যে সে পৌঁছে যায় নার্সিংহোমে। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জানতে পারে সময় মতো নার্সিংহোমে আনা হয়েছিল, তাই আপনার বাবাকে বাঁচানো সম্ভব হলো, না হলে কী যে হতো বলা মুশকিল। অর্চিষ্মান বলে, আপনারা যা ভালো বোঝেন সেইটাই করুন, বাবার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমরা খরচ করতে রাজি আছি, কিন্তু ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয়। ডাক্তারবাবুরা মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন অংশুমান বাবুর হার্টের অপারেশনটা করতেই হবে। নির্দিষ্ট সময়ে অপারেশন হয়ে গেল অংশুমান বাবুর। 72 ঘন্টা অবজারভেশনে রাখা হলো তাকে। একটু একটু করে সুস্থ হতে থাকেন অংশুমান বাবু। ডাক্তারবাবু, নার্স সকলেই অংশুমান বাবুকে বলেন কি সাংঘাতিক তৎপরতার সঙ্গে তার পুত্রবধূ হার্ট অ্যাটাকের পর সমস্ত ব্যবস্থা করে তাকে হসপিটালে নিয়ে এসেছিলেন সেই ঘটনাটা। ডাক্তারবাবুদের কথা শুনেই অংশুমান বাবুর মনের পরিবর্তন হতে শুরু করলো। এরপর তিনি বেশ কিছুদিন নার্সিংহোমে ছিলেন। প্রতিদিনই ঐন্দ্রিলা অফিস থেকে বেরিয়ে অংশুমান বাবুকে দেখতে নার্সিংহোমে আসতো। তবে বাড়ি ফেরার দিনে ঐন্দ্রিলা আর আসতে পারল না নার্সিংহোমে। সেদিন বাড়িতে তার অনেক কাজ। এই দিনটা যে তার শ্বশুরমশাইয়ের জন্মদিন, খুব সুন্দর করে সাজালো শ্বশুরমশাইয়ের ঘরটাকে। তাছাড়া ছিল ডায়েটিশিয়ানের দেওয়া ডায়েট চার্ট অনুযায়ী রান্না, সঙ্গে বানিয়েছে যৎসামান্য মিষ্টি দিয়ে পায়েস। রাগী মানুষটা বাড়িতে আসতেই শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করে ঘরে তুললেন তাকে ঐন্দ্রিলা। তারপর খাওয়ার টেবিলে পায়েসের বাটিটা এগিয়ে দিতেই সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে অংশুমানবাবু। বললেন, এদিকে এসো তুমি বৌমা। একটু ইতস্তত করে ঐন্দ্রিলা এগিয়ে গেল শ্বশুর মশাইয়ের দিকে। ঐন্দ্রিলার মাথায় হাত রেখে অংশুমানবাবু বললেন, তুমি আমার মা, তোমার জন্যই আমি নতুন জন্ম পেলাম। এসো আগে তুমি আমাকে পায়েস খাইয়ে দাও, তারপরে আজ আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে একসঙ্গে খেতে বসবো তোমার ইচ্ছা অনুযায়ী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।